আসসালামু আলাইকুম। আজকে ইরান যুদ্ধ নিয়ে বলতে আসলাম। তবে আজকের বিষয় হলো পরমাণু বোমা। তো পৃথিবীর সবচাইতে ধ্বংসাত্মক অস্ত্রই হলো এটি। কিন্তু কেন সব দেশ এটির মালিক নয়? কেন এটি কঠোরভাবে নিয়ন্ত্রিত? আর কেনই বা ইসলাম এটি সমর্থন করে না? আজ আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করব। তো পরমাণু বোমা হলো এমন একটি অস্ত্র যা পরমাণু নিউক্লিয়ার ফিশন বা ফিউশন ব্যবহার করে বিশাল শক্তি উৎপন্ন করে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে শহর ধ্বংস করতে সক্ষম। প্রথমবার এটি ব্যবহার করা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে, যা মানবজাতিকে এক ভয়ঙ্কর সতর্কতা দিয়েছিল। তো কেন সব দেশ এটি তৈরি করতে পারে না বা করে না? তো পরমাণু বোমা তৈরি করা সত্যিই খুব জটিল। এতে অনেক কিছু প্রয়োজন হয়, বিশেষ ধরনের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা কেন্দ্র, বিশাল অর্থ ও নিরাপত্তা ব্যবস্থা। অধিকাংশ দেশ এগুলো সহজে পায় না। এছাড়া পরমাণু শক্তি শুধু বোমা নয়, বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা যায়। এছাড়া থাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ। তো 1968 সালে নিউক্লিয়ার নন প্রোফাইলারেশন ট্রিটি এনটিপি তৈরি হয়। এর লক্ষ্য থাকে যে নতুন দেশকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং বিদ্যমান পরমাণু শক্তিধর দেশকে নিয়ন্ত্রণে রাখা এবং শান্তিপূর্ণ ব্যবহারে উৎসাহিত করা। এবং এটা যদি ফাঁকি দেওয়া হয় তবে তা কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হয়, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আর ইসলামী দৃষ্টিকোণে ইসলামের যে জীবন ও মানবতার মূল্য তা অপরিসীম। নিরীহ মানুষ হত্যার উদ্দেশ্যে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা অনৈতিক। তাই পরমাণু অস্ত্রকে ধর্মীয়ভাবে সমর্থন করা যায় না, যদিও কিছু লিডার মত প্রকাশ করতে পারেন, কিন্তু মানবজাতির ক্ষতি করা কখনো গ্রহণযোগ্য নয়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, দেশকে রক্ষা করার জন্য পরমাণু প্রযুক্তির প্রয়োজন, কিন্তু হুমকিস্বরূপ বোমা তৈরি করার আহ্বান নেই। এটি মূলত প্রতিরক্ষা ও বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান সীমিত কার্যক্রম করেছিল। তো পরমাণু বোমা যেহেতু ভয়ঙ্কর, কিন্তু সব দেশ এটি তৈরি করতে সক্ষমতা রাখে না। আগেও বলেছি। তো আন্তর্জাতিক আইন যেহেতু এটা নিয়ন্ত্রণ করে, ধর্ম বিশেষ করে ইসলাম মানব হত্যা ও ধ্বংসাত্মক অস্ত্র সমর্থন করে না। সচেতনতা, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধ সবসময় প্রয়োজন। এখন সবার মনে একটাই প্রশ্ন, ইসরায়েল আর আমেরিকা কি ইরানের উপর নিউক্লিয়ার বোমা ব্যবহার করবে? কারণ যুদ্ধের মাত্র কয়দিনেই পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সবাই এখন নিউক নিয়েই ভাবছে। তো ইসরায়েল ও আমেরিকা তাদের প্রায় সব আধুনিক অস্ত্রই ব্যবহার করে ফেলেছে, কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি। উল্টো নতুন কিছু মিসাইল টেস্ট করছে। নিউজ ফিল্ড স্ক্রল করলেই দেখা যাবে আন্তর্জাতিক সাংবাদিকরা, এমনকি টুকার কার্লসন এর মতো বড় নামও এখন নিউক্লিয়ার ওয়ারের সম্ভাবনা নিয়ে কথা বলছেন। আবার সামনে আসছে ইসরায়েলের স্যামসন অপশন, মানে অস্তিত্ব সংকটে পড়লে তারা সব নিউক একসাথে ব্যবহার করতে পারে। তো বিশ্লেষকরা বলছেন আমেরিকা হয়তো নন নিউক্লিয়ার দেশের উপর নিউক ব্যবহার করবে না, কিন্তু ইসরায়েলকে নিয়ে কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে ইসরায়েলের এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর কমে যাচ্ছে। তারা আমেরিকার কাছে সাহায্য চাইছে। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে ন্যারেটিভে। যারা আগে বলতো ইরানের হাতে নিয়োগ থাকা বিপজ্জনক, আজ তারাই বলছে ইসরায়েলের হাতে নিয়োগ থাকা সবচেয়ে বড় ঝুঁকি। এমনকি সাবেক সিআইএ অফিসার ল্যারি সি জনসন পর্যন্ত বলেছেন ইরানের উচিত দ্রুত নিয়োগ তৈরি করা, কারণ একমাত্র নিয়োগই ইসরায়েলকে থামাতে পারে। তাহলে প্রশ্নটা এখন আরও বড়, নিয়োগ কি নিরাপত্তা দেয় নাকি পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়? আপনি কি জানেন ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি প্রকল্পের বড় অংশের অর্থায়ন এসেছে পশ্চিম জার্মানি থেকে? 1961 থেকে 73 সালের মধ্যে জার্মানির রাজধানী বন থেকে প্রতি বছর গোপনে ঋণ ব্যবস্থার মাধ্যমে 140 থেকে 160 মিলিয়ন মার্ক ইসরায়েলে পাঠানো হয়। মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় 2 মিলিয়ন মার্ক, যা বর্তমান মূল্যে প্রায় 5 মিলিয়ন ইউরো। আনুষ্ঠানিকভাবে এটা নেগেভ অঞ্চলের উন্নয়ন হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে এর একটি বড় অংশ ব্যবহার হয়েছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে। এরই মধ্যে আরেকটি প্রশ্ন মোটামুটি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটি হলো ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে কি সত্যি হামলা হয়েছে? তো এর উত্তর হলো না, এখন পর্যন্ত নিশ্চিত কোনো বড় হামলার তথ্য নেই। বুশেহর ইরানের একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী নিউক্লিয়ার প্লান্ট। এখানে হামলা মানে শুধু সামরিক আঘাত না, বরং রেডিয়েশন ছড়িয়ে পড়ার ঝুঁকি। এই কারণেই এখন পর্যন্ত এটিকে রেড লাইন ধরা হচ্ছে। এর কারণ একবার এই লাইন ক্রস হলে যুদ্ধ আর যুদ্ধ থাকবে না, মানে পুরো অঞ্চলটা হয়ে যাবে বিপর্যয়।
তবে ইতিহাস বলে নিয়োগ ভয় তৈরি করে, আর বর্তমান বলে নিয়োগ এখনও হুমকি, আর ভবিষ্যৎ তা নির্ভর করছে মানবতার উপর আর আমাদের সিদ্ধান্তের উপর। ইরানের জন্য এই সংঘাত এখন অনেকটাই পেইনফুল হয়ে উঠেছে। তারা এখনও শক্তিশালী, কিন্তু বাস্তবতা হলো তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধীরে ধীরে কমে আসছে। হয়তো আজ না, কিন্তু শিগগিরই তাদের রিসোর্সে চাপ পড়তে পারে। এ কারণে ইরান এখন সময় কিনতে চাচ্ছে এইভাবে হয়তোবা, কিন্তু দ্রুত এই সংঘাতের একটি সমাপ্তি চাইছে। কিন্তু এখানে আসে গুরুত্বপূর্ণ কৌশল। সৌদি আরব এবং কাতারের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ শুধু প্রতিশোধ নয়, এটা একটি বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, মানে আমার জ্বালানি স্থাপনায় আঘাত হলে পুরো বিশ্বের জ্বালানি সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। এই যুদ্ধ শুধু ইরান বনাম ইসরায়েল না, এটা পুরো বিশ্বের অর্থনীতিকে জড়িয়ে ফেলতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন। আর আরেকটা বিষয়, যুদ্ধ কখনো আবেগ দিয়ে হয় না। প্রতিটি হামলার পেছনে থাকে হিসাব, বিশ্লেষণ ও আউটকামের চিন্তা। তাই সৌদি কাতার টার্গেট করা ছিল একটি ক্যালকুলেটেড সিগন্যাল। আর ইরানের অভ্যন্তরীণ বাস্তবতায় ইরানের বিপ্লবী প্রজন্মের অনেক নেতা এখন আর নেই। যারা আছেন তারা তুলনামূলকভাবে নতুন, আনস্টেটেড, ফলে পুরো সিস্টেমটা ধরে রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই সময় ইরানের জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয়ই হতো দ্রুত সমাপ্তি চাওয়া। আর এই জায়গায় ইরান এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই স্বার্থই অনেকটা মিলে যায় যে তারা যুদ্ধটা দ্রুত সমাপ্তি চায়। তো এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইরান এত চাপের মধ্যেও কেন এখনও প্রকাশ্যে পরমাণু বোমা তৈরি করেনি। তো এর উত্তর খুঁজতে গেলেই যেতে হয় আলী খামেনির সেই অবস্থানে। তিনি বারবার বলেছেন পরমাণু বোমা ইসলামিকভাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ শুধু রাজনীতি নয়, এখানে একটি ধর্মীয় অবস্থানও কাজ করছে। তার মতে এমন অস্ত্র যা নির্বিচারে মানুষ হত্যা করে, তা ইসলামের নীতির বিরুদ্ধে। এটাই ইরানের পারমাণবিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি চাপ আরও বাড়ে, যদি অস্তিত্ব সংকট তৈরি হয়, তাহলে কি এই নীতি একই থাকবে, না বদলে যাবে ইতিহাস? এখন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা হলো সত্যি ইরানের উপর যদি পরমাণু বোমা ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে। প্রথমত, এটা শুধু একটি দেশের উপর আঘাত হবে না। একটি নিউক্লিয়ার বিস্ফোরণ মানে তাৎক্ষণিক ধ্বংস, তারপর আগুন, শক ওয়েভ এবং ভয়ঙ্কর তেজস্ক্রিয় বিকিরণ। হাজার নয় লাখো মানুষের জীবন মুহূর্তেই বদলে যেতে পারে। কিন্তু এর থেকেও বড় বিষয়, রেডিয়েশন থেমে থাকে না, বাতাসের সাথে ছড়িয়ে পড়ে, মাটি ও পানিতে মিশে যায়, আর এর প্রভাব বছরের বছর থাকে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে। এখন আসে আরেকটি আশঙ্কায়। অনেকে মনে করেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যেমন বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টার্গেট করা হয়, তাহলে কি সেটা চেরনোবিল ডিজাস্টারের মতো বিপর্যয় তৈরি করবে। বাস্তবতা হলো ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু প্রতিটি প্ল্যান্টের ডিজাইন, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিস্থিতি আলাদা। তারপরও একটি বড় আঘাত রেডিয়েশন ছড়িয়ে দিতে পারে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তো প্রশ্ন হলো যে ইরান কি দ্রুত পারমাণবিক প্রতিক্রিয়া দিতে পারবে? এটাও আবার নির্ভর করে তাদের প্রস্তুতি, অবকাঠামো এবং সিদ্ধান্তের উপর। পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার কোনো তাৎক্ষণিক বোতাম চাপা বিষয় না। এটি জটিল, সময় সাপেক্ষ এবং অত্যন্ত হিসাব করা একটি প্রক্রিয়া। আর নেতৃত্বের বিষয়টাও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সিদ্ধান্ত একক ব্যক্তির উপর নির্ভর করে না, বরং একটি পুরো সিস্টেম, সামরিক ও রাজনৈতিক কাঠামোর উপর নির্ভর করে। সবশেষে নিউক্লিয়ার যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ না, এটি এমন একটি সীমা যেখানে পৌঁছালে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই প্রশ্নটা শুধু ইরান বা ইসরায়েলের না, প্রশ্নটা পুরো মানব জাতির। আমরা কি সে পথে হাঁটছি যেখান থেকে আর ফেরার পথ থাকবে না? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবারও ভালো কিছু আশা রেখে, এবং যুদ্ধ থেমে যাবে, শান্তি আসবে সবার জীবনে, এই আশা রেখেই আজকের মতো এই ভিডিও শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।